আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের 15 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। শব্দের কানে প্রবেশ করতেই দুজনের হুঁশ ফিরল। নিশাত লজ্জা পেয়ে দ্রুতপদে রায়ানের সামনে থেকে সরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রায়ান চোখ বুঝে জোরে একটা শ্বাস মুক্ত করে নিশাতের দিকে এক পলক তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে চিরাচরিত সেই গম্ভীর স্বরে বলে গেল, ফিরে এসে যেন এই রুমের মধ্যে দেখতে পাই তোমাকে। যা কাজ করার সব রুমে বসে করবে। বাইরু চাচা খাবার রেখে যাবে, খেয়ে নিও। বাক্য শেষ করেই চলে গেল রায়ান। রায়ান যেতেই নিশা জোরে জোরে শ্বাস ফেলে বুকে একটা হাত চেপে ধরে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। বুকটা তার ধুকফুক করতে ব্যস্ত। আগের থেকেও বেশি ঘাম জমেছে মুখ জুড়ে। কপল দুখানা লালিমায় রিক্ত হলো। নিজের কাজে লজ্জিত হলেও সে কি করে রায়ানের চোখে ওভাবে চোখ রাখলো? কেন এবার সামান্য স্পর্শে চোখ দুটে বুঝে নিল? রায়ানের আলতো স্পর্শ পেতেই যেন সে হারিয়ে গিয়েছিল। কথাটা ভেবেই কিঞ্চিত লজ্জিত হাসি দেখা দিল নিশাতের অধর পল্লবের কোণ ঘেঁষে। ভার্সিটি প্রাঙ্গণ থেকে ফিরে এসেছে, অনেকটা সময় হয়েছে। এসে বসেছে রাস্তার পাশে এক খোলা চায়ের দোকানে। একে তো দুপুর, তার উপর দোকানটা লোকালয় থেকে একটু দূরে নির্জন জায়গায়, তাই মানুষ একটু কম। তবে সকাল আর বিকেলে এখানে অনেক মানুষের সমাগম দেখা যায়। বসে বসে দুটো চা শেষ করেছে, পুনরায় আরও একটা চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। চোখ রাখলো খোলা সড়কের ওপর। থেকে থেকে দু একটা গাড়ি চলছে। উদাসীন চোখে তাকিয়ে আছে, চোখে মুখে কেমন বিষাদের ছায়া লেপটে। ভার্সিটিতে মেয়েটার সাথে দেখা হওয়ার পর তার সাথে কথা শোনার পর থেকে কিছুই ভালো লাগছে না। চায়ের কাপটা পাশে রেখে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। সেখান থেকে খুঁজে খুঁজে চন্দ্রময়ী নামে সেভ করা নাম্বারটা বের করলো। নাম্বারটা একবার ব্লক করে দিতে চাইলেও কি মনে করে আবার রেখে দিল। করলো না ব্লক। ভেতর থেকে শুধুই যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। কি করা উচিত বুঝতে ব্যর্থ হচ্ছে বারবার। অর্থী মেয়েটা তার জন্য ঠিক দূরের রাত আকাশের চন্দ্রের মতো, যাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু চাইলেই কাছে পাওয়া যায় না। চাইতে গেলেই শুধু আফসোসবিহীন কিছুই মেলে না। নির্ভারেরও আজ মনে পড়লো অর্থীর সাথে তার প্রথম দেখার কথা। মেয়েটা সেদিন পড়ে গিয়ে লজ্জিত হয়েছিল, কিন্তু তার দেখে চিন্তা হচ্ছিল। প্রথম দেখায় তারও মেয়েটাকে ভালো লেগেছিল। তবে শুরুতেই ভালোবাসা ছিল না। মেয়েটার রোজ একটু একটু করে কাছে আসা, সেধে সেধে তার সাথে কথা বলার, সব থেকে সুন্দর ওই মিষ্টি মুখের আবেগ মেশানো সিনিয়র ডাকটা, এসবে যেন সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মেয়েটাকে প্রথম দেখে বুঝেছিল মেয়েটা ভালো ঘরে, তাই অর্থীকে নিয়ে সে কোনো ভাবনাই আনতে চায়নি মনে। অথচ মায়া ভালোবাসা এমন এক জিনিস যার উপর আমাদের কারো হাত থাকে না। নির্ভারও পারিনি নিজেকে ধরে রাখতে। রোজ ছুটে গেছে ভার্সিটিতে মেয়েটাকে একবার দেখতে। মেয়েটার পাগলামি দেখলে ভালো লাগতো, আবার ভয়ও পেত। যে ভয়টাকে সে আজও কাটিয়ে উঠতে পারেনি। মেয়েটাকে ইগনোর করেছে, ধমকেছে, তবুও মেয়েটা তার পিছু ছাড়েনি। গ্রামে গিয়ে যখন মেয়েটাকে দেখেছিল তখন যেন অবাক হয়েছিল, তেমন খুশিতে মনটা ভরে উঠেছিল। ওই পাগল মেয়ে যদি ভাইয়ের সামনেও কোনো ভুল করে ফেলে, তাই তখনও দূরে ছিল। মেয়েটা বলেছিল সে অপেক্ষা করবে, এটা ভেবেই অস্থির হয়েছিল তার মনটা। সেদিন অর্থীদের বাড়ি, তার পোশাক আশাক সব দেখে নিজেকে তুচ্ছ মনে হয়েছিল। মেয়েটা একটা রাজকুমারী, আর সে সেই রাজ্যের সামান্য একটা প্রজা মাত্র। তাহলে প্রজা হয়ে রাজকুমারীকে পাওয়ার আশা সে কি করে করতে পারে? নিজে সব বুঝেও যেন মনকে বোঝাতে ব্যর্থ। সে জানতো নাম্বার দিলে ওই মেয়ে কল করবে। সে দুটো দিন কলের অপেক্ষায় ছিল। কিন্তু কেন? কারণ তার মন বড্ড অবুঝ। তার মন চায় মেয়েটার স্বর শুনতে, অথচ তার মস্তিষ্ক বলে মেয়েটা যেন তার কাছে কল না করে। আজকের কথাগুলো ফোনেই বলতে পারতো, অথচ গিয়েছিল মেয়েটা একটিবার চোখের দেখা দেখতে। নিজেরই দোটানায় মন মস্তিষ্কে টানা পড়ে নিয়ে বলে নির্ভার এখন অতিষ্ঠ। মস্তিষ্ক বলছে এখনো সময় আছে, দূরে থাকো। অথচ মন বলে থাকুক না একটু অপূর্ণতা জীবনে। তবুও তাকে একবার ভালোবেসে দেখ, একবার ভুল করে চেয়েই দেখ। কে বলতে পারে দুফোঁটা অশ্রুর বিনিময়ে একটু টুকরো হাসি দেখা মিললেও মিলতে পারে। তৃতীয় কাপের চাটা আর পেছে পড়ল না। তার অবস্থান হলো খোলা সড়কের কিছু অংশ জুড়ে। চায়ের কাপটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো নির্ভার। কাপটাকে এমন করে ছুঁড়ো যেন তার মাঝে সব বিষাদ, কষ্ট, ভাবনা, ইচ্ছাদের ছুঁড়ে ফেলেছে। চায়ের বিলটা মিটিয়ে তীব্র রোদের মাঝে ফাঁকা সড়কের মাঝ দিয়ে পথ চলতে শুরু করলো নির্ভার। সব চিন্তা ভাবনাকে ফেলে দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে ছুটল। বিকেল হতেই তার টিউশন আছে। সামান্য এই কষ্ট বা চিন্তার কারণে তো টিউশন ছুটি দেওয়ার উপায় নেই। পূর্ণিমা পেরিয়েছে অনেকদিন হলো, আর মেঘের ঘন ঘটা তো আছে। সব মিলিয়ে ধরনী এখন আধারে তলিয়ে আছে। সময় এখন 11টা পেরিয়েছে। অর্থী আর নিশাদ টেবিলে বসে বই পড়তে ব্যস্ত। নিশাদ মন দিয়ে পড়ে, অর্থী আনমনা হয়ে খাতায় কিছু দাগাচ্ছে বা লিখছে। নিশাদ পুরো বিষয়টি খেয়াল করো। একটু আগে তারা ডিনার সেরে এসেছে। মেয়েরা খাবার টেবিলেও আনমনা হয়েছিল। কিছু কি হয়েছে? নিশাদ একটু চিন্তিত হয়ে ডেকে উঠল, অর্থী আপু, কিছু কি হয়েছে তোমার? নিশাদের ডাক শ্রবণ হতেই অর্থের হুঁশ আসলো। খাতা থেকে চোখ সরিয়ে ভাবের দিকে তাকালো। একটু হাসার প্রচেষ্টা করে ঘাবড়ানোর স্বরে জবাব দিল, কিছু না তো ভাবি, আমার আবার কি হবে, আমি ঠিক আছি।
নিশাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ননদের পানে। ননদের কথাটা ঠিক মনে হলো না। পুনরায় গলা স্বর নরম করে জিজ্ঞেস করলো, আমার মনে হচ্ছে কিছু হয়েছে। খাবার টেবিলেও খেয়াল করেছিলাম তোমাকে। কিছু হয়ে থাকলে ভরসা করে বলতে পারো আপু। অর্থের শুকনো একটা ঢোক এলো। সে নির্ভরকে ফোন করেছিল অনেকবার, নাম্বারটা ব্লক না করেও এক মুহূর্তের জন্য ফোনটা রিসিভ হয়নি। এতদিনের কথা আলাদা ছিল, কিন্তু এখন মনে হয় যেন ছেলেটার সাথে কথা না বলতে পারে তার দিন রজনী কাটবে না। কথায় আছে না, মানুষ একটু পেরে আরও পেতে চায়। অর্থের অবস্থা ঠিক তেমন। ছেলেটা ভার্সিটিতে বসেও কেমন করে বলেছিল। ছেলেটার কিসের এত কষ্ট ছিল জানে না, কিন্তু ওই চোখ দুটোতে স্পষ্ট কষ্ট দেখেছিল। তখন থেকেই মন খারাপ। এখন আবার ফোন রিসিভ করছে না। সব মিলিয়ে অর্থিকে বিষণ্ণতা চাদরে ঘিরে রেখেছে। অর্থির মনে হলো ভাবিকে একবার বলাই যায়। একটু সাহস জুগিয়ে আমতা আমতা করে বলতে চাইলো, ভাবি তোমার ভাই মানে নির্ভর ভাইয়া, ওই আসলে তুমি কি নির্ভর ভাইয়াকে পছন্দ করো আপু? কথার মাঝে ভাবির প্রশ্ন শুনে চুপ মেরে গেল অর্থে। ভাবি কি করে বুঝছো? মনে প্রশ্ন জন্ম নিতে তা প্রকাশ করে উঠছো, তুমি কিভাবে জানলে? মানে কি করে বুঝলে যে আমি? গ্রামে দেখার পর একটু মনে হয়েছিল, আর একদিন তুমি যখন ফোনে কথা বলছিলে তখন তোমার মুখে সিনিয়র ডাকটা শুনেছিলাম, তাই আর কি। পুনরায় অর্থের কথার মাঝে বলে উঠল নিশাত। অর্থে একটু বিস্ময় দৃষ্টিতে তাকালো ভাবির দিকে। ভাবি বুঝতে পেরে গেছে বলে আর কিছু লুকাতে চাইল না। চোখ বুঝে এক নিঃশ্বাসে বলে দিল, শুধু পছন্দ নয় ভাবি, তোমার ভাইকে আমি ভালোবাসি অনেকটা। বলা শেষ করে এক চোখ মেরে ভাবির দিকে তাকিয়ে তার রিয়েকশন বোঝার চেষ্টা করো। নিশাতের মুখে হালকা হাসি। হাসি দেখতে পেয়েই অর্থে দু চোখ মেরে তাকাতেই নিশাত পুনরায় জিজ্ঞেস করে উঠল, তোমাদের মাঝে কিছু হয়েছে তাই না? ভাইয়া কি তোমাকে ইগনোর করেছে? ভাবির প্রশ্নে আশ্চর্যের মাঝে মাথা নাড়িয়ে হ্যাবদক সম্মতি জানালো। নিশাতের হাসি এবার আরেকটু প্রখর হলো। অর্থি থেকে চোখ সরিয়ে বইয়ের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় তুমি ভুল করছো আপু। ভাইয়া তোমাকে মেনে নেবে বলে মনে হয় না। সময় থাকতে এসব থেকে বেরিয়ে আসো। অর্থির মুখটায় আরো এক রাশ বিষাদ এসে জড়ো হলো। ভাবি তাকে এমন করে বলছে কেন? মনের প্রশ্ন উগড়ে দিল। এমন করে বলছো কেন ভাবি? আমি কি তোমার ভাইয়ের যোগ্য নই? আমি তাকে সত্যি ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। নিশাত একটা হতাশ শ্বাস ফেলে অর্থের দিকে ফিরে বোঝানোর স্বরে বলল, বিশ্বাসের কথা না বাবু, আর যোগ্যতার বিচার করতে গেলে আমার ভাই তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্য নয়। আমার মনে হয় আমার ভাইও এমন ভাবছে, আর তাই তোমাকে ইগনোর করছে। ভেবো না আমি আমার ভাইকে ছোট করছি। আমার ভাইয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর, কিন্তু তোমাদের হিসেব বিবেচনা করে দেখো তোমার পরিবার কখনো মেনে নেবে? অর্থের চোখ দুটো টলমল করে উঠল। ছেলেটা কি এসব ভেবে কি তাকে ইগনোর করছে? এসব টাকা পয়সা দেখে কি ভালোবাসা হয় আদৌ? অর্থের চোখে পানি জমতে দেখে নিশাতেরও খারাপ লাগলো, কিন্তু কি আর করার। সে তো চাচি শাশুড়িকে যতটুকু চেনে তাতে এই সম্পর্ক কখনো মেনে নেবে না। তাই শুরুতেই অর্থকে বুঝিয়ে এসব থেকে দূরে রাখাই ভালো। নিশাতের ভাবনার মাঝে অর্থের কান্না ভেজা স্বরের প্রশ্ন ভেসে এলো, তুমিও তো একটা সাধারণ পরিবারের মেয়ে, তাহলে তুমি এই পরিবারের বউ হতে পারলে আমি কেন ওই পরিবারের বউ হতে পারবো না? অর্থের প্রশ্নে এক মুহূর্তের জন্য থেমে গেল নিশাত। তখনই তার বোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো রায়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে, আমার কফি দিয়ে যাও অ্যাসিস্ট্যান্ট। অদ্ভুত লোক, অ্যাসিস্ট্যান্ট বলে সবসময় মনে করিয়ে দেবে। হয়তো মাত্রই ফিরেছে আর টায়ার্ড আছে, তাই কফি চাইছে। কথাটা ভেবে নিশাত উঠে পড়লো বসা থেকে। অর্থের ভাষা ভাষা চোখ দুটির পানে তাকিয়ে উত্তর দিল, সত্যি বলতে জানো কি আপু, আমারও তোমার ভাইয়ের বউ হওয়ার মতো কোনো যোগ্যতা বা স্ট্যাটাস নেই। জানি না কেন এই বিয়েটা হয়েছে, তবে একটা সাধারণ পরিবারের মেয়ে বড় বাড়ির বউ হয়ে আসতে পারেও তোমার মতো মেয়েদের সাধারণ পরিবারের বউ হয়ে যাওয়ার উপায় নেই। কারণ মেয়ের পরিবার ছেলের ক্যারেক্টার বা আদর্শের থেকে বেশি তার পেশাগত যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয়, আর সেদিক থেকে আমার ভাইয়া অনেক পিছিয়ে। নিশা থেকে একটা শ্বাস নিয়ে পুনরায় বলো, তুমি মানো বা না মানো এটাই ঠিক। যদি লড়াই করার মতো সাহস থাকে, কষ্টকে বরণ করে নেওয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে ভালোবেসো, নয়তো ছেড়ে দিও। তোমার ভাইয়া ডাকছে, আসছে। ভোরেই চলে গেল নিশাত। সেই পারে তাকিয়ে রইল অর্থে নির্নিমেষ। মেয়েটা তার থেকেও ছোট, অথচ কথা বলে কত বুঝদারের মতো। মানুষ ঠিকই বলে ম্যাচিউর হতে বয়স লাগে না, দাগে শুধু বাস্তবতা আর কঠিন পরিস্থিতি। মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশাত, আর পাশেই সেই মেয়েটা বসা যে নিশাতের স্বামীর মানে নজর দিয়েছিল। মেয়েটা নাক টানছে বসে বসে, আর সামনে প্রিন্সিপাল স্যার চিন্তিত বদনে বসে কারো অপেক্ষায়। প্রথম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অথচ এই দুজনে এখানে উপস্থিত। কারণ একটা, নাকটানা মেয়েটা অভিযোগ জানিয়েছে নিশাত নাকি তার বসার বেঞ্চে চুইংগাম লাগিয়ে রেখেছিল, ফলে তার পোশাক নষ্ট হয়ে গেছে। নিশাত আর চোখে একবার তাকালো পাশে বসা মেয়েটার দিকে। মেয়েটার নাম লীনা। লীনার পানে তাকিয়ে নিশাত তার কৃতকর্মের কথা স্মরণ করল। রায়ানের কাছ থাকায় আজ তারা দ্রুতই এসেছে কলেজে। নিশাত সমস্ত সায়ন্ত আর নিধিকে ফোন করে আসতে বলায় তারাও দ্রুত চলে এসেছিল। মাঠের মাঝে অনেকেই দেখা যাচ্ছে, সবাই হাসতে শুরু করেছে। নিধি মেয়েরা সর্বদাই চুইংগাম খায়, তাই তার ব্যাগে ওটা সর্বদাই সংরক্ষিত থাকে। নিধি বের করে দিতেই তিনজনে তিনটা মুখে পুরে ক্লাসের দিকে এগিয়ে গেল।
ক্লাসে এখনো কেউ উপস্থিত হয়নি। তিনজন ভেতরে প্রবেশ করে বসার জায়গার দিকে এগিয়ে যেতেই নিশাদ হঠাৎ থেমে দাঁড়ালো। চোখ পড়লো সেই লিনার বসার জায়গাটা। নিশাদ সেদিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তার কেন যেন আজও রাগ হলো মেয়েটার প্রতি। মেয়েটা এত সামনে বসে নাকি তার স্বামীকে দেখার জন্য? অসভ্য মেয়ে একটা। নিশাদকে থেমে যেতে দেখে নিধি আর সায়ন্তও থেমে গিয়ে নিশাদের দিকে ফিরে তাকালো। নিশাদকে অমন করে তাকিয়ে থাকতে দেখি নিধি কিছু একটা বুঝতে পেরে নিশাদের কাছে এগিয়ে এলো। মুখে শয়তানি হাসি উঠিয়ে বলল, খুব রাগ হচ্ছে তাই না করিজা? কিছু করতে ইচ্ছে করছে বুঝি? নিশাদ নিধির পানে না তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ালো। নিধি হাসি প্রসারিত করে ফিসফিসিয়ে বলে উঠল, কিছু করার ইচ্ছে থাকলে করে ফেলতে পারিস, কেউ ক্লাসে নেই, সুযোগ আর পাবি না কিন্তু। কথা শেষ করেই, শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আশা লাগলে পরে ছাড়ে না। গানটি গাইতে গাইতে নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। নিধির কথাগুলো হয়তো নিশাদের উপর প্রভাব ফেললো, তাই তো মুচকি হেসে নিজের কাজ সমাপ্ত করার জন্য হাত চালানো। শান্ত বুঝতে পেরে কপাল কুঁচকে বাধা দিয়ে বলল, এই নিশাদ, তুই ওটার কথা শুনিস না, ধরা পড়ে সম্মান সব শেষ ভাই, করিস না এমন বাচ্চামো। নিশাদ সেসব কথা শুনল না, মুখে পুড়ে রাখা চুইংগামটা বসার জায়গায় রেখে দিল। এদিকে ধ্যান থাকায় তিনজনের কেউই দেখতে পেল না দরজার কাছে থেকে অপর একটি মেয়ে নিশাদকে কিছু একটা করতে দেখেছে। তিনজন বসে অপেক্ষা করো। লীনা এসে হাসি মুখে এসে চেয়ারটাতে বসতো। কোনো একটা কাজে সে উঠতে যাবে তখনই বুঝতে সক্ষম হলো তার জামার পিছে কিছু একটা লেগেছে। উঠে ভালো করে দেখতে সে রেগে গেল, জামা থেকে চুইংগাম ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো। পরে আরও রেগে গেল, চিৎকার চেঁচামেচি শুনে সেই মেয়েটা এসে লীনাকে নিশাদকে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটা এসে কিছু একটা করতে দেখেছিল, হয়তো ওই মেয়েটাই এটা করেছে। লীনা তৎক্ষণাৎ ক্লাস থেকে বেরিয়ে এসে নালিশ জানিয়েছে। তারপর পরই নিশাদের ডাক পড়েছে। নিশাদের সাথে নাকি দুটো বেরিয়ে এসেছে, যারা এখন বাইরের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মে আই কামিং স্যার? কারো কণ্ঠস্বর শুনে নিশাদ ভাবনা থেকে বেরিয়ে লীনার চোখ থেকেও চোখ সরিয়ে পুনরায় মাথা নিচু করে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অনুমতি দিতেই রায়ান ভেতরে প্রবেশ করো। কেউ ভেতরে প্রবেশ করেন, নিশাদ আর লীনা দুজনে মাথা তুলে তাকালো। রায়ানকে দেখে দুজনে অবাক হলো। দুজনের মনেই একই প্রশ্ন, এই লোক এখানে কি করছে? নিশাদ এই পর্যায়ে এসে একটু লজ্জিত হলো। এই সেই খবর যদি তার শ্বশুর মশাইয়ের কানে যায় তখন কি হবে? লজ্জায় পুনরায় চোখ নামিয়ে নিল। রায়ানকে বসতে বলেও রায়ান বসতো না। কি হয়েছে জিজ্ঞেস করতে অথচ স্যার খুব সব খুলে বললেন। রায়ান রেগে আছে কিনা বোঝা গেল না। পেন্টের পকেট থেকে মানি ব্যাগটা বের করে সেখান থেকে কচকচে 1000 টাকার 5টা নোট বের করে লীনার সামনে ধরে বলল, এখানে 5000 আছে, যদি বেশি লাগে বড় দিয়ে দিচ্ছে, নতুন পোশাক কিনে নিও, আর এসব ভুলে যেও। লীনার অবাকের মাত্রা কমার বদলে বেড়ে গেল। অবাকের স্বরে জিজ্ঞেস করে উঠল, স্যার আপনি ওই মেয়েটার জন্য টাকা দিচ্ছেন কেন? সেসব তোমাকে না জানলেও চলবে, আরও লাগলে বলো, নয়তো এটা নিয়েই চলে যাও। রায়ানের গম্ভীর স্বরের জবাবে আর কিছু বলতে সক্ষম হলো না লীনা। রায়ানের হাত থেকে টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। নিশাদ সেদিকে রাগে চোখে তাকালো। একে তো তার স্বামীর পানে নজর দিয়েছিল, আবার প্রিন্সিপাল স্যারের কাছে ইনিয়ে বিনিয়ে কতগুলো নালিশ করেছে তার নামে, এখন আবার টাকাগুলো নিয়ে যাচ্ছে। ধান্দাবাজ মেয়ে কোথাকার। প্রিন্সিপাল স্যার উঠে এসে হেসে দিয়ে বলল, আমি কি আরহানকে ফোন করে বলবো তার বৌমা কলেজে এসে কি বাচ্চামা করছে? স্যারের মুখের হাসি দেখে নিশাদ লজ্জা পেল। ভালোই বুঝলো তার স্যার সবই জানে। রায়ানও বোধহয় বউয়ের কর্মকাণ্ড শুনে লজ্জিত হয়েছে, কারণ সামনে দাঁড়ানো অধ্যক্ষ স্যার ডক্টর সাইফুল আহমেদ তার বাবার ভালো বন্ধু। তাছাড়া মেডিকেল পড়া একটা মেয়ের থেকে নিশ্চয়ই কেউ এমন বাচ্চাও আশা করে না। হতাশ্বাস সেরে স্বাভাবিক স্বরে বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই আঙ্কেল, আমি সরি নিশাদের হয়ে, এমন আর হবে না, ইটস ওকে রায়ান। অধ্যক্ষ স্যারের কথা শেষ হতেই রায়ান নিশাদের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করো, আমার কেবিনে এসে দেখা করো এখনই। আদেশটা যে তাকে দিয়েছে নিশাদ তা ভালোই বুঝল। গলার এই ভারী কি স্বর শুনে মনে হচ্ছে খুব রেগে আছে। নিশাদ একটু ভীত হলো। অধ্যক্ষ স্যারকে বিদায় জানিয়ে সেও পিছে পিছে বেরিয়ে গেল। বেরোতেই দেখলো নিধি আর সায়ন্ত একটু দূরে দাঁড়িয়ে আছে। নিশাদ তাদের সামনে দাঁড়িয়ে ভোতামুখে জিজ্ঞেস করো, তোরা এখানে কেন? নিধি একটু ভীত স্বরে আওড়ালো, তোর বর যে চাহনি দিয়ে গেল তাতে কাছাকাছি দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। ভেতরে কি হলো রে? প্রিন্সিপাল স্যার তোকে খুব বকেছে বুঝি? নিধি থামতেই নিশাদ রূপ বদলে থমকে বলে উঠল, তোর একটাকে দামের চুইংগাম লাগাতে গিয়ে আমার বরের 5000 টাকা গচ্ছা গেল। এখন তো ফ্রিতে ধমকও জুটবে, সব তোর জন্য হয়েছে। নিধি সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, দেখ ভাই আমি সরি, কিন্তু আইডিয়া আমার হলেও ইচ্ছেটা তোর ছিল, তাই তুই বেশি দায়ী। সায়ন্ত হতাশ্বাস পেল। সে বারণ করেছিল অথচ এই দুটো শুনল না। সে কিছু না বলেই নিধির পিছু হাঁটা দিতেই নিশাদ দুটোর পিছনে ছুটল। রায়ানের কেবিনে যাওয়ার কথা ভুলে বসল। আসলে সে যেতেই চাইল না, গেলেই আজ ধমক দিয়েই শেষ করে ফেলবে, এর ভুল নেই। যে লেভেলের রেগে আছে লোকটা। 2 মিনিট যাবৎ নিজের কেবিনে দাঁড়িয়ে আছে রায়ান, অপেক্ষা তার একমাত্র বউয়ের জন্য, অথচ মেয়েটার এখনো আসার নাম নেই। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিশ্চয়ই এখন ভয় আসছে না বেয়াদবটা?
আজ প্রিন্সিপাল স্যারের জায়গায় তার বাবার বন্ধু না হয়ে অন্য কেউ হলে কি মনে করতো? রায়ান জানে না নিশাত কেন এমনটা করলো, কিন্তু এত বড় একটা মেয়ে এমন বাচ্চামো করতে পারবে ভেবেই হেসে হেসে দিল। কিঞ্চিত হেসেও ফেলল। তখনই দরজায় নক করার শব্দ হলো। নিজের বউ এসেছে ভেবে শটটাকে গম্ভীর করে আসার অনুমতি প্রদান করলো। রায়ান ঘুরে দরজার পানে তাকাতেই দেখলো এটা তার বউ নয়, মুস্কান। রায়ানের ভ্রু কুচকে এলো। এতদিন মেয়েটা হসপিটালে আসেনি, হয়তো ছুটি নিয়েছিল। মুস্কানের মুখটা দেখতে শুকনো লাগছে, কারণটা বুঝতে হয়তো রায়ানের সমস্যা হলো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করো, তুই হঠাৎ এখানে কেন? আর এতদিন আসিসনি কেন? মুস্কান ঠিক রায়ানের সামনে দাঁড়ালো, চোখে চোখ রেখে আলতো হেসে জবাব দিল, আমি এতদিন আসিনি বলে তোর খুব চিন্তা হচ্ছিল, তাই না ভেব? হওয়ারই কথা, ভালো যে বাসিস আমায়, তাই না? বিনিময়ে রায়ানের শান্ত স্বর ভেসে এলো, সতীটা খুব ভালো করেই জানিস, তাই এসব কথা না ওঠানোই ভালো। এখানে কেন এসেছিস এটা বল। নিজের প্রেমিকের কেবিনে আসার কোনো কারণ আগে বুঝি? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল বেব। মুস্কানের আলতো হাসিযুক্ত জবাব শুনে রায়ান দু আঙুল নিজের কপালে আলতো স্লাইড করলো, আর চোখে বারবার দরজার পানে তাকালো। এতক্ষণ ধরে নিষেধের অপেক্ষা করলো, এখন হয়তো মনে মনে চাইলো মেয়েটা না আসুক। রায়ান এবার একটু গমগমে স্বরে বলে উঠল, তোর কথা শেষ হলে তুই যা, এখন আমার কাজ আছে। গমগমে সুর শুনে মুস্কানের কোনো ভাবান্তর হলো না। সে বেরিয়ে যাওয়ার পরিবর্তে রায়ানের আর একটু সামনে এসে দাঁড়ালো, মুখের হাসি ধরে রেখে হিয়ারি করে বলল, কেন, তোর বউ আসবে নাকি এখন? তাহলে আসতে দে, আর আমাদের সাথে দেখতে দে, তাহলে হয়তো মেয়েটা নিজেই তোকে ছেড়ে দেবে আর আমি তোকে পেয়ে যাব। মুস্কানের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে রায়ানের রাগের মাত্রা দ্বিগুণ বাড়া। একটু চুপ থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কতটুকু সফল হলো জানে না, তবে আগে থেকেও গমগমে গলায় বলে উঠল, মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করার আমার কেবিন থেকে বের হোক। আরেকটা কথা মাথায় ঢুকে নে, আমার বউ আমাকে ছাড়েও আমি ওকে ছাড়ছি না। রায়ানের এমন কনফিডেন্স স্বর শুনে মুস্কানের এবার চোখ দুটো পানিতে পরিপূর্ণ হয়ে উঠল, তবে তা ঝরে পড়তে দিল না। সে এতগুলো দিন চেষ্টা করেও পারল না এই ছেলেটাকে নিজের করতে, অথচ দুদিন আগে বিয়ে হওয়ার পর মেয়েটা কি এমন করলো যে তাকে ছাড়ার কথা শুনেই রেগে যাচ্ছে? ভালোবেসে ফেলেছে বুঝি মেয়েটাকে? কথাটা মাথায় আসতেই মুস্কান রেগে গেল, চোখে ভেজা অথচ স্বরে রাগ মিশিয়ে বলে উঠল, আচ্ছা তাহলে আমিও দেখি দুজন একসাথে কি করে থাকিস। তোর বউয়ের সাথে একবার দেখা করা উচিত, বল কোথায় আছে সে এখন? মুস্কানের কথা শেষ হতে না হতেই রায়ান উচ্চস্বরে আওড়ালো, খবরদার, তুই ওর সাথে দেখা করেছিস তো আর আর খারাপ কিছু করার কথা তো মাথায় আনিস না, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। ওকে দেখা যাক কে কতটা খারাপ হতে পারে। বলেই মুস্কান বেরিয়ে গেল। রায়ান দরজার কাছে অব্দি এসে ভালো করে দেখলো, কি দেখতে এসেছিল সে? ভুল করেও এখানে ঈশা দাঁড়িয়ে আছে কিনা এটা, তাহলে কি সে ভয় পাচ্ছে? মেয়েটা সব শুনে কষ্ট পাবে এই ভয় বুঝি? নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল না রায়ান। জোরে একটা শ্বাস নিয়ে নিজের চেয়ারটাতে গিয়ে দেহখানা এলিয়ে দিল। তার ডাকার পরেও নিষাদ আসেনি এটা ভেবে রাগ হবে নাকি মেয়েটা আসেনি বিধায় খুশি হবে সে? কিছুই বুঝল না রায়ান, শুধু নিজের রাগটাকে উপলব্ধি করতে পারলো আর বসে অপেক্ষা করতে লাগলো প্রথম ক্লাস শেষ হওয়ার। রায়ান নিজের গাড়িতে বসে অপেক্ষা করছে। আজও SMS করে জানিয়ে দিয়েছে নিষাদকে নিয়ে এসে চলে আসতে। রায়ান ক্লাসে গিয়ে খেয়াল করেছিল মেয়েটা কেমন মন খারাপ করে বসেছিল। আজ ভুলেও একবার তাকায়নি মেয়েটা তার পানে। ক্লাস শেষে আসার সময় পুনরায় নিষাদকে ডেকে এসেছিল, মেয়েটা তাও আসেনি তার সাথে দেখা করতে। এর কারণ কি? সকালের ঘটনা নাকি অন্য কিছু? ভেবে রায়ান একটু চিন্তিত হলো, মেয়েটা এখনো কেন আসছে না? আর যেন সামান্য অপেক্ষাও তার তর সইছে না। সামান্য সামনের দিকে চোখ পড়তে দেখলো নিষাদ এগিয়ে আসছে। এই মেয়েকে আজ আচ্ছা মতো দেবে, কত বড় সাহস তার কথা অমান্য করে। ভাবনার মাঝে নিষাদ এসে গাড়িতে বসতো। নিষাদ বসতে না বসতেই রায়ান নিষাদের পানে তাকিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করো, হে স্টুপিড, বারবার ডাকার পরও কেন আসোনি তুমি? আর সকালে এমন একটা কাণ্ড কেন ঘটিয়েছ? জবাব দাও দ্রুত। নিষাদ আজ আর ভয় পেয়ে কেঁপে উঠল না। সিট বেল্টটা নিয়ে নিজের সাথে জড়িয়ে নিতে নিতে রায়ানের রাগকে ফুরিয়ে দিয়ে চিন্তার সাগরে ভাসিয়ে দিতে জবাব দেওয়ার পরিবর্তে প্রশ্ন করে বসত। স্বরের সাথে মিশেছিল যেন এক সমুদ্র সম বিষাদ আর হয়তো সামান্য অভিমান। আপনি ওই আপুকে ভালোবাসেন স্যার? আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।